আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড জোকে দেখতে পাই। সে জানালার সামনে দাঁড়িয়ে ছিল। সে আমাদেরকে বলছিল যে 3 বছর ইউনের সঙ্গে থাকার পরে আজকে ফাইনালি আমি তাকে ছেড়ে যাওয়ার ব্যাপারে ডিসাইড করে নিয়েছি। আর সে তার মাকে কল করে আর বলে আমি অ্যাব্রোডে স্টাডি করার জন্য যাব। এটা শুনে তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই জো খাবারের টেবিল তৈরি করতে লাগে আর জোকে বলে তাড়াতাড়ি করে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। তখনই ইউনশেনের মোবাইলের মধ্যে টেক্সট আসে আর সে ওইগুলোকে পড়ছিল যেগুলো ম্যাংয়ের ছিল। ম্যাং তাকে বলছিল যে তুমি যদি এয়ারপোর্ট থেকে আমাকে এসে না নিয়ে যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। জো এগুলো দেখে ভাবতে লাগে ইয়েংশেন তো সবসময় জোকে পছন্দ করত। সে আমার সামনে প্রিটেন্ড করার চেষ্টা করে কিন্তু আমি সবকিছুই বুঝি। ইয়েনশেন ওইখানে আসে। জো তার মোবাইলটাকে রেখে দেয়। ইয়েনশেন মোবাইল নিয়ে ওইখান থেকে যেতে লাগে। জো বলে আমি এত কিছু তৈরি করেছি, তুমি খেয়ে যাও। সে বলে আমার এখন সময় নেই আর সে কোম্পানির দিকে যেতে লাগে। তখন জো তাকে থামিয়ে বলে তুমি আমাকে এটা বলনি যে তুমি আমাকে কেন চুজ করেছ। ইউনশেন কিছু ভাবতে লাগে আর তার কাছে এসে তাকে গুড বাই দিয়ে বলে আমার কোম্পানিতে অনেক জরুরি কাজ আছে আর আমার স্টমাকও ঠিক নেই, আমি ওইখান থেকে কিছু খেয়ে নিব। এটা বলে সে ওইখান থেকে চলে যায় আর জো এর কোশ্চেনের আনসারটা দেয় না। তখন জো ভাবতে লাগে সে ম্যাংকে কত বেশি ভালোবাসে এটার ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে সে আমাকে ভালোবাসে না। পরের দিনে আমরা ইউনশেনকে দেখি সে ম্যানকে নেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায়। তখনই আমরা জোকে দেখি সে ভেবে নেয় যে এখন আমি তাকে ছেড়েই দিব, কারণ যে আমার জন্য চিন্তা করে না আমি তার জন্য চিন্তা করেই বা কি করব। আর সে ক্যালেন্ডারের একটা পেজ ছিঁড়ে ফেলে আর এই মাসের শেষেই আমি এখান থেকে চলে যাব। জো তখন তার স্টোরি বলতে লাগে 4 বছর আগে আমার ইউনের সঙ্গে কলেজের মধ্যে দেখা হয়েছিল। সবাই তাকে অ্যাডমায়ার করতো আর তাকে পার্সিউ করার চেষ্টা করত, কিন্তু সে অনেক বেশি শাই ছিল। একদিন তার স্পা স্টেয়ারের মধ্যে স্লিপ কাটে আর সে পড়ে যেতে লাগে। তখন ইউনশেন তাকে সেভ করে। জো সাহস করে তাকে তার মনের ফিলিং গুলো বলে দেয়। ইউনশেন তাকে সরি বলে দেয়। এই রিজেকশনকে জো পাতা দেয় না আর সে বারবার তাকে পার্সিউ করার চেষ্টা করে। ইউনশেন যেখানেই যেত জো তাকে ফলো করতে করতে ওইখানেও যেত। ইউনশেন এই ব্যাপারটা অনেক ভালো করেই জানতো। একদিন জো তাকে ফলো করছিল, তখন তার সামনে আসে আর তাকে বলতে লাগে সব সময় তুমি আমাকে ফলো করো, তোমার তো বলার মতো কিছুই নেই। জো বলে আমি যদি তোমাকে বলেও দিই তুমি কি এটার জন্য রাজি হয়ে যাবে। ইউনশেন বলে তুমি বলে দেখো, আমি তো রাজিও হতে পারি, তুমি কিভাবেই বা জানো যে আমি তোমাকে বারণ করে দিই। জো ভাবতে লাগে লাইফের বিগিনিং সবসময় অনেক বেশি সুন্দর হয়। প্রেজেন্টের চোখ চেয়ারে বসে ক্যালেন্ডার আর ঘড়ি দেখছিল। রাত্রে 3টা বেজে যায়। ইউনশেন বাসে আসে আর তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি এখনো কেন জেগে আছো। জো বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি আমার মেসেজ গুলোকে কেন দেখোনি। ইউনশেন বলে আমি অনেক বেশি বিজি ছিলাম আর তুমিও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ইউনশেন তার রুমের দিকে চলে যায় আর জো ভাবতে লাগে শেষে শুধু রিগ্রেটই থেকে যায়। জো ইউনশেনকে ডাকে। ইউনশেন তার দিকে তাকায়। জো বলে কিছু না। ইউনশেন হেসে বলে তুমি গিয়ে রেস্ট করো আর ওইখান থেকে চলে যায়। এমনি করে 10 দিন কেটে যায়। জো নাস্তা করছিল, তখনই ওইখানে ইউনশেন আসে। ইউনশেন ক্যালেন্ডারটাকে দেখে বলতে লাগে তুমি এই কাউন্টডাউন ক্যালেন্ডারটাকে কেন কিনেছো, শেষ দিনে কি কিছু স্পেশাল ব্যাপার আছে। জো বলে না, আমি এটাকে এই জন্য কিনেছি যাতে আমি কিছু ভুলে গেলে এটাকে দেখে মনে করতে পারি। এটা শুনে ইউনশেন ওইখান থেকে চলে যেতে লাগে। জো তাকে থামিয়ে বলে আমরা আজকে ডিসাইড করেছিলাম যে আমরা একসঙ্গে হাঁটতে বের হবো। ইউনশেন বলতে লাগে হ্যাঁ, কোম্পানিতে একটু জরুরি কাজ পড়ে গেছে তাই আমাকে যেতে হবে, পরের বার আমরা একসঙ্গে হাঁটতে যাবো। জো ঠিক আছে বলে। ইউনশেন বলে তুমি আমার জন্য ওয়েট করো, পরের বার আমরা যাবো, এখন তুমি রেস্ট করো, আসার সময় আমি তোমার জন্য ম্যাঙ্গো কেক নিয়ে আসবো। তারপরে আমরা জোকে দেখতে পাই সে একটা ক্যাবিনেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আর শেলফটাকে দেখছিল আর ভাবতে লাগে এই জায়গাটাকে আমি খারাপ করে দিয়েছিলাম, এখন আমার যাওয়ার আগে এই জায়গাটাকে আগের মতো করতে হবে। তখনই সে ফ্ল্যাশব্যাক মনে করতে লাগে সে যখন এই জিনিসগুলোকে নিয়ে এসেছিল ইউনশেন কোনো রিয়েকশনই দেয়নি আর সে কাপড় মাস্কও নিয়ে এসেছিল যেগুলোকে তারা কোনোদিনও ইউজ করেনি। প্রেজেন্টে সে কাপড় ফটো ফ্রেম দেখে পাবে যেটা আজ পর্যন্ত খালি ছিল, কারণ সে কোনোদিনও তার সঙ্গে ছবি তোলেনি। পরের দিনে রাত্রের 11টা বেজে যায়। জো ইউনশেনের জন্য অপেক্ষা করছিল, তখনই তার
কাছে একটা কল আসে আর অপর পাশ থেকে লোকটা বলতে লাগে ইউনশিন ক্লাবে আছে, সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, এসে তাকে নিয়ে যাও। সে অ্যাড্রেস জিজ্ঞাসা করে ইউনশিনকে নেওয়ার জন্য চলে যায়। ওইখানে যাওয়ার পর সে দেখতে পায় যে ইউনশিন মিং এর কাঁধের মধ্যে মাথা রেখেছে। জো তাদের সামনে গিয়ে বলে আমি ইউনশিনের গার্লফ্রেন্ড, আমি তাকে নিতে এসেছি। ম্যাং বলতে লাগে ইউনশিন যাকো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে নেওয়ার জন্য এসেছে। তখন ইউনশিন বলতে লাগে তুমি তো আমার গার্লফ্রেন্ড। জো এটা শুনে হেসে দেয়। তখন তার একটা ফ্রেন্ড তাকে তাড়াতাড়ি করে হ্যাংওভার ড্রিঙ্ক দিতে লাগে যাতে তার নেশা কেটে যায়। যখনই তার নেশা কেটে যায় তখনই সে সামনে জোকে দেখে তার থেকে ক্ষমা চাইতে লাগে। আমি ভুল মানুষকে গার্লফ্রেন্ড বলেছি। তখন তার ফ্রেন্ডরা বলতে লাগে তুমি এভাবে এখান থেকে যেতে পারো না, কারণ তুমি হেরে গেছো। তুমি যে বাজিটা ধরেছিলে এখন ওইটাকে পূরণ করতে হবে। তুমি আমাদের সবাইকে দেখো তোমার উইচ্যাটে প্রথম নাম্বারটা কার। তখন তার ফ্রেন্ড তার মোবাইল নেয় আর দেখে নেই যে প্রথম নাম্বারটা ম্যাগের। এটা শোনার পরও জো কোনো রিয়েকশনে দেয় না আর ইউনশিন তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে চলে যায়। শিনও তার পিছনে যায়। জো যখনই ওইখানে যায় সে শুনতে পায় যে ইউনশিন শিনকে বলছিল তুমি এমনটা কেন করেছো। শিন বলে আমরা সবাই জানি যে তুমি ম্যাংকে পছন্দ করো, জো এর সঙ্গে এমনটা কেন করছো। আমি তো শুধু তোমার সাহায্যই করছিলাম। ইউনশিন বলে আমাকে যা করার দরকার আমি নিজেই করে নিতে পারবো। তখনই জোয়ের কাছে তার মা কল করে জিজ্ঞাসা করতে লাগে তোমার জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে তো। জো বলে হ্যাঁ সবকিছু শেষ আর আমি যে কোনো সময় এখান থেকে চলে যাব। তখনই ইউনশিন এটা শুনে ফেলে আর জোকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কোথায় যাচ্ছ। জো বলে কোথাও না, একটা কম্পিটিশনে আমি পার্টিসিপেট করতাম, এটার ব্যাপারেই কথা বলছিলাম। তারা দুজন বাসার দিকে যেতে লাগে। জো ভাবতে লাগে এই 3 বছরে আমি ফার্স্ট টাইম তাকে ছেড়ে যাওয়ার ডিসাইড করি। আমি চুপচাপ এখান থেকে চলে যাব, এটা কি গুড বাই হয়। কিন্তু আমি অনেক ভালো করেই জানি যে তাকে বলেও কোনো লাভ নেই। যখনই তারা ক্লাব থেকে বাইরে আসে ম্যাং তাদেরকে ডাকে আর বলতে লাগে আমি আর ইউনশিন একসঙ্গে বড় হয়েছি আর আজকে যা কিছু হয়েছে এগুলোকে নিয়ে বেশি ভাবার দরকার নেই আর তোমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাও কারণ বাইরে অনেক ঠান্ডা। ইউনশিন ম্যাংকে বলতে লাগে আজকে প্রচুর ঠান্ডা তাই তুমিও তাড়াতাড়ি করে বাসায় চলে যাও। ম্যাং তাদেরকে গুড বাই বলে ওইখানে চলে যায়। জো আর ইউনশিনও তাদের বাসার মধ্যে এসে পড়ে। বাসায় আসার পরে ইউনশিন তাকে এসব কিছুর ব্যাপারে এক্সপ্লেন করার চেষ্টা করে। যখনই তার নজর শেলফের দিকে পড়ে সে তাকে বলতে লাগে এইখানে অনেকগুলো জিনিসই নেই। জো বলে ওইগুলোকে আমি ফেলে দিয়েছি কারণ ওইগুলো ইউজলেস ছিল আর সে ক্যালেন্ডারের পেজ ছিঁড়তে লাগে। ইউনশিন বলে তুমি আমার কথা শোনো, আজকে যাই হয়েছিল জো বলে তোমাকে এসব কিছু এক্সপ্লেন করার কি দরকার আর তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমার উপরে রেগে নেই। ইউনশিন বলে তুমি আমাকে সবসময় বলো যে তুমি আমার সঙ্গে হাঁটতে যেতে চাও তাই আমি তোমার জন্য সময় বের করব। জো বলে আমি সত্যি তোমার উপরে রাগ করিনি আর সে ভাবতে লাগে 3 বছরে এটা প্রথমবার যে তার আমার জন্য চিন্তা হচ্ছে, কিন্তু এসব কিছু করে কোনোই লাভ নেই। আর 13 দিন কেটে যায় আর শুধু 7 দিনই ছিল। তখন আমরা জো আর ইউনশিনকে দেখি তারা হাঁটার জন্য গিয়েছিল। ইউনশিন আর জো কাপল ছবি তুলতে লাগে। জো ভাবে 3 বছরে এটা আমাদের প্রথম কাপল ছবি। ইউনশিন বলতে লাগে আমাদের বাসার মধ্যে খালি ফটো ফ্রেমটার মধ্যে তুমি এই ছবিটাকে লাগিয়ে নিও। যখনই তারা ছবি তুলতে যায় তখনই ইউনশিন এর কাছে ম্যাং কল করে আর বলে আমার সাহায্য দরকার। তখন ইউনশিন কোনো ছবি না তুলে ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় আর জো ভাবতে লাগে তার এত বেশি তাড়া ছিল যে সে একটা ছবিও তুলতে পারেনি আর জো তার পিছনে চলে যায়। তারা একটা ভুতুরে বাড়ির বাইরে আসে আর জো ইউনশিনকে বলতে লাগে তোমার কি বিশ্বাস আছে যে ম্যাং এইখানে এসেছে। ইউনশিন তাকে কিছুই বলে না, ভিতরে চলে যায় যেখানে ম্যাং শিনের হাত ধরেছিল। শিন যখনই ইউনশিনকে দেখতে পায় সে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। ম্যাং তাকে বলতে লাগে আমি তাড়াতাড়ি এইখান থেকে বের হয়েছিলাম তাই আমি তার হাত ধরেছি, তুমি আমাকে ভুল ভাববে না। তখন ইউনশিন ম্যাংকে কিস করে আর এটা দেখে জো কান্নাই করে দেয়। যখনই সে বের হওয়ার জন্য পিছনে তাকায় সে জোকে দেখে বলতে লাগে সে ভয় পেয়ে গেছিল, আমি শুধু তাকে বের করার জন্য এটা করেছি, তুমি মিস আন্ডারস্ট্যান্ড করবে না। ম্যাং চিৎকার করে তাকে জড়িয়ে ধরে ইউনশিনকে বলে তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে বের করো। ইউনশিন তাকে নিয়ে বের হয়ে যায়। জো তখন ভাবতে লাগে সব সময় আমাকেই একা ছাড়া হয়। ম্যাং বাইরে এসে বলে জোকে তো তুমি ভিতরেই রেখে এসেছ, সে এখন বাইরে কিভাবে আসবে, সেও কি কাউকে ডাকবে যেমনটা আমি ডেকেছি। ইউনশিন বলে এমনটা হতে পারে না কারণ সে আমাকে ভালোবাসে আর সে আমাকে ছাড়া কাউকে ভাবতে পারে না। জো বাইরে আসে আর দিকে ভাবতে লাগে সে তো সবকিছুই জানে কিন্তু এমন ভাব নেই যে তার
কোনো পাত্তাই নেই এসব কিছুতে। মেং তাকে দেখে তার হাত ধরে জিজ্ঞাসা করতে লাগে তুমি বাইরে কিভাবে এসেছো। জো তার হাতটাকে ছাড়িয়ে বলে এটা অনেক সহজ, তুমি গিভ আপ করে দাও আর বাইরে এসে যাও। তখন ম্যাং ইউনসিং এর হাত ধরে বলতে লাগে তুমি মাইন্ড করবে না, আমি আর ইউনসিং যখন ছোট ছিলাম তখন আমরা এই গেমটা অনেক বেশি খেলতাম। ম্যাং আর কিছু বলতেই যায় তখন পড়ে যায় আর বলতে লাগে আমার পায়ের মধ্যে অনেক বেশি ব্যথা হচ্ছে। সে নাটক করতে লাগে। তখন ইউনসিং তাকে কোলে উঠিয়ে বলে আমি তোমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছি। আর জোকে দেখে বলে তুমি বাসায় চলে যাও, তাকে হসপিটালে নেওয়া এখন জরুরি। জো তাকে দেখে ভাবতে লাগে আমি যখন তোমাকে ছেড়ে যাব তখন হয়তো অন্য কারো সঙ্গেই থাকবে। এইভাবেই দিন কাটতে থাকে। আর আজ ছিল ওই দিনটা যেদিন জো এই বাসাটাকে ছেড়ে চলে যাবে। আর আজকে তার বার্থডেও ছিল। জো খাবার খাচ্ছিল, তখনই ইউনজিন এসে বলতে লাগে আজকে তোমার বার্থডে, এতগুলো খাবার তৈরি করেছ। জো বলে কল কেক করেছি, আর তোমার যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে যেতে পারো, সমস্যা নেই। তখন মেঙ্গুকে কানে আর তাকে বলতে লাগে তুমি উইশ চাও আর তাড়াতাড়ি করে কেকটাকে কাটো। তখন জো উইশ চায় আমি যেটা চাই এটাই যেন হয়, ইউনশিন সারা জীবন আমার সঙ্গে থাকুক। ইউনশিন এর শুনে হেসে বলে আমি তোমার সঙ্গেই তো আছি। জো ক্যান্ডেলটাকে নিভিয়ে বলে অনেক বেশি দেরি হয়ে গেছে, তোমাকে এখন যাওয়া দরকার। ইউনশিন দাঁড়ায় আর শেলফের দিকে দেখে বলে এইখানে আরো বেশি নেই। জো বলে হ্যাঁ আমি ওই জিনিসগুলোকে ফেলে দিয়েছি কারণ ওইগুলো ইউজলেস ছিল। ইউনশিন বলে রাত্রে আমি ফিরে আসলে আমরা দুজন মিলে তোমার বার্থডে সেলিব্রেট করব। এটা শুনে জোয়ের চোখের মধ্যে পানি এসে পড়ে আর তাকে বলে কোনো সমস্যা নেই, তো রাস্তার মধ্যে খেয়াল করে ড্রাইভিং কর। ইউনশিন ওইখান থেকে চলে যায়। তখন জো কেক দেখে ভাবতে লাগে আমার ম্যাঙ্গো থেকে অ্যালার্জি, আর কি ব্যাপারটাও জানো না। আর আজ বাসার মধ্যে আমার শেষ, আর কি পরে রাতের 12টা বেঁচে যায়। জো তার চিত্র প্যাক করে হলে আসে আর ভাবতে লাগে ইউনশিন বছর আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। আর বাসার জিনিসগুলোকে দেখে জো ওইখান থেকে চলে যায়। একটু পরে ইউনসিংও বাসায় আসে আর ভাবতে লাগে বাসার মধ্যে এত অন্ধকার কেন, আর জো তো কোনোদিনও এত রাত পর্যন্ত বাইরে থাকে না। সে যখন জোকে দেখতে পায় না সে লাইট জ্বালিয়ে সারা বাড়িতে তাকে খুঁজতে লাগে। ইউনশিন রুমে যায় যেখানে জোয়ের কোনো জিনিসপত্রই ছিল না আর সে সবকিছুকে চেক করে দেখতে পায় যে জোয়ের কোনো জিনিসপত্র নেই আর সে বুঝে যায় যে জো তাকে ছেড়ে চলে গেছে। তখনই সে হলে আসে আর একটা ক্যালেন্ডার দেখতে পায়, ওইটার মধ্যে জো লিখে গিয়েছিল যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। এটা শুনে ইউনশিন অনেক বেশি অবাক হয়। তখনই তার কল করে ক্লাবে আসতে বলে। ইউনশিন বলে তুমি কি জোয়ের ব্যাপারে কিছু জানো? শিন বলে সে তো ক্লাবে আছে, তুমি তাড়াতাড়ি করে আস। তখন তাড়াতাড়ি করে ক্লাবে যায় আর জিজ্ঞাসা করতে লাগে জো কোথায়, তুমি তো বলেছিলে সে ক্লাবে আছে। তাকে এত বেশি রাখতে দেখে শিন বলতে লাগে তুমি এত বেশি রাগ কেন করছো, তোমাকে এক চিন্তা করার দরকার নেই কারণ জো তোমাকে অনেক বেশি লাইক করে আর ফিরে আসবে। আমার মনে হচ্ছে যে ওই দিনের গেমের জন্য সে রেগে আছে, আর তার রাগ ভাঙানোর চেষ্টা করো তাহলে তার রাগ যাবে। ইউনশিন তাদের সঙ্গে বসে করতে লাগে আর ভাবতে লাগে যে তারা ঠিকই বলছে, হতে পারে সে কষ্টে আছে তাই সে এগুলোকে লিখে দিয়েছিল। তখন এর কাছে একটা কল আসে আর সে অপর সাইডের কিছু কথা শুনে অবাক হয়ে যায়। আর তাদের সব ফ্রেন্ডের কাছে ইউনশিনের মেসেজ আসে যেটার মধ্যে লেখা ছিল যে আমার আর সম্পর্ক নেই। ইউনশিন যখন এটা দেখতে পায় সে অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিনে আমরা জোকে দেখতে পাই সে অ্যাব্রোডে চলে গিয়েছিল আর তখন সে তার ফ্রেন্ড কথা বলছিল। ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করতে লাগে সবাই এখানে কথা বলা বলি করছে যে ইউনশিন তোমাকে ছেড়ে দিয়েছে, এটা কি সত্যি? এটা শুনে জো হেসে বলে তোমার কি মনে হয় যে ইউনশিন আমাকে ছাড়তে পার? তার ছাড়ার আগে আমি তাকে ছেড়ে এসে পড়েছি আর আমি এই ব্যাপারে কাউকে বলিনি কারণ আমি লাকি করতে অনেক বেশি বিজি ছিলাম। আর কলটাকে রেখে সে তার সব জিনিসগুলোকে সেট করতে লাগে। তখনই ওইখানে একটা ছেলে সুরেং এসে পড়ে আর জোকে জিজ্ঞাসা করতে লাগে তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? তারপরে আমরা মেঙ্গে দেখতে পাই সে যখনই এই পোস্টটাকে দেখতে পায় সে তাড়াতাড়ি করে ইউনশিনকে কল করতে লাগে আর সে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ইউনশিন তার কলটাকে ধরেনি। আর সে ভাবতে লাগে আজকের আগে তো এমনটা কোনোদিনও হয়নি যে আমার কলটাকে ধরেনি। তখনই ম্যাং ছেলে জোকে কল করে আর জিজ্ঞাসা করতে লাগে তুমি এমনটা কেন করেছো? জো বলে আমি অ্যাব্রোডে এসে গিয়েছি আর লং ডিস্টেন্স রিলেশনশিপ টায়ারিং হয়, এর জন্য আমি সব ছেড়ে এসেছি। ম্যাং ভাবতে লাগে এখন তাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন আমাকে কোনো নাটক করারই দরকার নেই। এতদিন তো আমি শুধুই কষ্ট করছিলাম, যদি আমি জানতাম সে ইউনশিনকে ছেড়ে দিবে তাহলে আমি এসব দিনও করতামই না। তখন সে নাটক করে বলতে লাগে ইউনশিন তোমার যাওয়ার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। ইউনশিন অনেক ভালো ছেলে ছিল আর আমি তোমার জন্য প্রে করছি যে তুমি ভালো
থাকো। জো জানতো সে এসব কিছু কেন বলছে, তাই সে তাকে ধন্যবাদ বলে কলটাকে রেখে দেয়। অন্যদিকে ম্যাং ভাবতে লাগে এখনো সুযোগ, আমাকে ইউনশিনকে খুঁজে তাকে পার্সিউ করতে হবে। অন্যদিকে আমরা ইউনশিনকে দেখি সে ক্লাবে ছিল আর প্রচুর ড্রিঙ্ক করছিল। তখন তার বাকি ফ্রেন্ডরা ভাবতে লাগে আমাদের এখানে ম্যাংকে ডেকে নেওয়া দরকার আর সেই তাকে শান্ত করতে পারবে। তখনই ম্যাং ওইখানে আসে আর ফ্রেন্ডেরা বলতে লাগে তুমি ইউনশিনকে বোঝাও যাতে সে এত বেশি ড্রিঙ্ক না করে আর তাকে নিয়ে বাসায় চলে যাও। ম্যাং বলে সে আমার কথা কেনই বা শুনবে। তখন একটা মেয়ে বলতে লাগে আমাদের সবার থেকে সে শুধু তোমার কথাই শোনে, তাই তুমি একবার ট্রাই করে দেখো। ম্যাং বলে ঠিক আছে আমি ট্রাই করছি। ম্যাং তার কাছে গিয়ে বলে ইউনশিন বলে তুমি তোমার হাতটাকে সরাও। ম্যাং বলে তুমি একবার দেখে নাও যে তুমি কাকে এইসব কিছু বলছো। তখন ইউনশিন তাকে ধাক্কা দিয়ে বলে আমি অনেক ভালো করেই জানি যে আমি কাকে বলছি, তাই তুমি তোমার হাত সরাও। ম্যাং বলে তোমার আর জোয়ের ব্রেকআপ হয়ে গেছে, তাই তুমি এত বেশি নাটক কেন করছো। ইউনশিন বলে আমি এসব কিছুকে মানি না। ম্যাং বলে তুমি কি সত্যি তাকে পছন্দ করতে লেগেছো। এটা শুনে ইউনশিন বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করতে লেগেছি। এটা শুনে ম্যাং অনেক বেশি রেগে যায় আর তাকে বলে জো সব জায়গায় এই নিউজটাকে ছড়িয়ে দিয়েছে যে সে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তখন ইউনশিন দাঁড়িয়ে বলে আমি তোমাকে বলেছি না যে আমি এই কথাটাকে বিশ্বাস করি না। তখন ম্যাং রেগে ওইখান থেকে চলে যায় আর শিন তাকে বলতে লাগে ইউনশিন তুমি এটা কি করেছো, এটার জন্য তুমি ফিউচারে রিগ্রেট করবে। ইউনশিন বলে আমি তো এখনো রিগ্রেট করছি আর শিনের দিকে দেখে বলতে লাগে তুমি আমাকে বলো যে জো অ্যাব্রোডে কোথায় গিয়েছে আর তাড়াতাড়ি করে তার অ্যাড্রেসটা খুঁজে দাও। পরের দিনে আমরা ইউনশিনকে দেখতে পাই সকাল 4টা বেজে ছিল, এখন সে ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিল আর সে জেগে জোকে কল করতে লাগে। জো যখন তার কলটাকে ধরে না তখন ইউনশিন ভাবতে লাগে সে কি আমাকে ব্লক করে দিয়েছে। তখনই ইউনশিন বছরের আগের কথা মনে করতে লাগে। তার ফ্রেন্ডেরা তাকে বলছিল যে জো তোমাকে বারবার পার্সিউ করার চেষ্টা করছে, তুমি তাকে হ্যাঁ কেন বলে দিচ্ছ না। ইউনশিন ভাবতে লাগে আমি তো শুধু ম্যাংকেই পছন্দ করি, তাহলে আমি কিভাবে বা জোকে হ্যাঁ বলবো। আর ম্যাং যদি অ্যাব্রোডেও যেতে চায় তাহলে আমি তাকে বাইরে যেতে দিব না। কিন্তু ম্যাং হঠাৎ করে অ্যাব্রোডে চলে যায় আর ইউনশিন তাকে হ্যাঁ বলে দেয়। জোয়ের সঙ্গে তার সম্পর্কটা অনেক ভালোই ছিল আর জো তার সঙ্গে ঝগড়া করতো না। তখনই এক জানতে পারে যে ম্যাং চায়না ফিরে এসেছে। প্রেজেন্টে ইউশিং ভাবতে লাগে যে আমার তো মনে হয়েছিল আমি সব জিনিসকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করছি, কিন্তু আমার কাছ থেকে সবকিছুই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সে এইসব কিছু ভাবছিলই তখনই তার কাছে কল করে বলে জো প্যারিসে আছে আর তুমি যদি ওইখানে যেতে চাও তাহলে যেতে পারো। এটা শুনে ইউনশিং তাড়াতাড়ি করে প্যাকিং করে প্যারিসের জন্য বের হয়ে যায় আর সে জোকে নতুন একটা নাম্বার থেকে কল করে। তখন কলটা একটা ছেলে ওঠায়। এটা দেখে ইউনশিন অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে কে। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই সে সুয়েরেনের সঙ্গে বসেছিল আর সুয়েরেন জিজ্ঞাসা করছিল যে এটা কে, আর আমি তো কারো আওয়াজই শুনতে পাই। জো তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে এটা কোনো স্প্যাম কল তো না। জো বলে এটা রিয়েল নাম্বার ছিল আর তুমি এক চিন্তা করবে না, হয়তো সিগন্যালের প্রবলেম ছিল। জো সুরেনকে বলে আমি জানতে পেরেছি যে তুমি আমার মায়ের বান্ধবীর ছেলে, এখন তো আমি এটাও জানতে পেরেছি যে তোমার আর আমার ইউনিভার্সিটি সেম। সুরেন বলে আন্টি আমাকে তোমার নাম্বারটা দিয়েছে যাতে আমরা একে অপরকে জানতে পারি আর তোমার যে কোনো সমস্যাতে আমাকে ডাকতে পারো। এটা শুনে জো বলে আমার প্যারেন্টস ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছে আর তোমাকে আমার দেখাশোনার জন্য রেখে গিয়েছে। সুরেন হেসে দেয়। জো বলে তুমি এটার জন্য কিভাবে রাজি হলে। সুরেন বলে তুমি কি আউটসাইডার নাকি, আর ছোটবেলায় তো আমরা দুজন একসঙ্গেই ছিলাম। জো অবাক হয়ে বলে সুরেন তুমি কি ওইটাই। সুরেন দাঁড়িয়ে বলে হ্যাঁ আমি ওইটাই, আর অনেক বেশি দেরি হয়ে গেছে, তোমাকে রেস্ট করার দরকার। আমি একটা রেস্টুরেন্ট বুক করিয়েছি, 2 দিনের ভিতরেই আমি তোমাকে ওয়েলকাম পার্টি দিব। সুরেন ওইখান থেকে যেতে লাগে তখনই সে জোয়ের দিকে তাকিয়ে তাকে একটা ক্যান্ডি দেয়। জো ওই ক্যান্ডিটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে এটা তো ছোটবেলায় আমার ফেভারিট ক্যান্ডি ছিল। সুরেন ওইখান থেকে চলে যায় আর জো রেস্ট করার জন্য চলে যায়। পরের দিন সকালে তার কাছে ইউনশিং কল করে। জো বলে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই আমাকে কল করেই বা কি হবে। ইউনশিন বলে তুমি কোনো রিজন ছাড়া আমাকে ছেড়ে চলে যাবে আর আমার সঙ্গে ব্রেকআপ করে নিবে, এটাকে আমি মেনে যাব। জো বলে তোমার কি চাই। ইউনশিন বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। জো বলে আমি তো দেশেই নেই। ইউনশিন বলে আমি জানি, তাই আমি ওই দেশে এসে গেছি যেই দেশে তুমি আছো, আর তুমি তাড়াতাড়ি করে তোমার অ্যাড্রেস আমাকে সেন্ড করো। কলটাকে রাখার পরে জো ভাবতে লাগে যে আমি কোনোদিনও ভাবিনি
ভাবিনি যে ইউনশিন আমাকে ফলো করতে করতে এইখানেও এসে যাবে। আমার মনে হচ্ছে যে সে শুধু ব্রেকআপের এক্সপ্লেনেশনই চায়। জো ইউনশিনকে দেখা করার জন্য ডাকে। ইউনশিন এসেই তাকে জড়িয়ে ধরে। পরের দিনে তারা একসঙ্গে কথা বলছিল। ইউনশিন জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে ব্রেকআপ কেন করেছো? জো বলে কারণ এখন আমি তোমাকে পছন্দ করি না। ইউনশিন বলে তুমি মিথ্যে কথা বলছো। ইউনশিন বলে আমি মিথ্যে কথা বলছি না, আর পছন্দ করা মানুষের থেকে আসে, আর এখন আমি তোমাকে পছন্দ করা বন্ধ করে দিয়েছি। আর তুমি তো ম্যাংকে পছন্দ করো, এখন আমি তোমাদের দুজনের মাঝখান থেকে সরে গেছি। এখন তুমি ম্যাংকে পার্সিউ করতে পারো। তুমি এখন আমার পিছে কেনই বা এসেছো? আর চা খেয়ে বলতে লাগে আমি লাভের ব্যাপারে এখন আমার কোনো লাভেরই দরকার নেই। আমি এখন শুধু আমার কেরিয়ারে ফোকাস করতে চাই। আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, এজন্য আমি ব্রেকআপ করে নিয়েছি। আর সে সিরিয়াস হয়ে বলতে লাগে ম্যাং তোমার জন্য বেটার অপশন। তুমি এইখান থেকে গিয়ে ম্যাংকে কনফিউজ করো যে তুমি তাকে পছন্দ করো। এসব কিছু বলে ম্যাং ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই ইউনশিন তার হাত ধরে। জো বলে 4 বছর আমি তোমাকে ভালোবেসে, এখন আমাকে দাও কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আর জো তার হাত ছাড়িয়ে ওইখানে চলে যায়। পরের দিন সকালে জো যখনই তার বাসা থেকে বের হতে লাগে তখনই সে ইউনশিনকে দেখতে পায় আর অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগে তুমি এইখানে কি করছো? ইউনশিন বলে আমি তোমার পাশের বাসার মধ্যেই শিফট হয়েছি। জো তাকে ইগনোর করে যেতে লাগে। ইউনশিন তাকে বলতে লাগে তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি আমাকে ইগনোর করছো? জো বলে আমি তোমাকে কেন করবো? ইউনশিন বলে তাহলে তুমি আমার বাসায় আসো। জো রেগে তার বাসায় যায়। ইউনশিন ভাবতে লাগে সে আজও আমার কথাগুলো শুনে। সে যখনই হলে আসে ইউনশিন বলে তুমি শেলফের দিকে তাকাও। জো বলে ওইখানে আছে দেখার মতো। তখন জো দেখতে পাই টয়গুলোকে ছিল ওইগুলোকে ইউন খুঁজে তার সঙ্গে এসেছিল। আর ইউনশিং এর কাছে এসে বলতে লাগে আমি এই জায়গাটাকে ডেকোরেট করতে অনেক সময় লাগিয়েছি, আমার মনে হচ্ছে যে তোমার এগুলো পছন্দ হয়েছে। জয়ী বলে আমার পছন্দ বা অপছন্দ কিছুই আসে যায় না, আর আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আর ইউনশিনের হাত থেকে গিফটটাকে নিয়ে বলে তুমি আর পরে আমার লাইফটাকে স্টপ করবে না। আর সে ওইখানে চলে যায়। বাসায় আসার পরে ওই খুলে দেখি ওইটার মধ্যে মগ ছিল। মগটাকে দেখে জো হাসতে লাগে আর দরজার কাছে ওইটাকে রেখে চলে যায়। পরের দিন জো কাজের মধ্যে যেতে লাগে। তখনই ইউনশিন তাকে থামিয়ে বলে আজকের ওয়েদারটা অনেক ভালো আর তোমার তো পার্কে যাওয়া পছন্দ, তুমি আমার সঙ্গে হাঁটতে চলো। কিন্তু জো তাকে কিছু না বলে ওইখানে চলে যায়। তখন থেকে ইউনশিন বলতে লাগে আমি তোমার জন্য অপেক্ষা করব। সন্ধ্যা ইউনশিন বেলুন আর কেক কিনে পার্কে যায় আর জো এর জন্য ওয়েট করছিল, কিন্তু জো ওইখানে আসে না। অন্যদিকে জো সুরেং এর কাছে যায় আর দেরি করে আসার জন্য তার কাছে ক্ষমা চায় আর তার সঙ্গে ডিনার করে। তখন ইউনশিন তাকে বারবার কল করে কিন্তু জো তার কল ধরে না। একটু পরে তারাও ওই পার্কে আসে আর ইউনশিন তাদের দুজনকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। তখন সুরেন তাকে জিজ্ঞাসা করছিল যে তোমার সাহায্যের দরকার আছে? জো বলে না, যাও। সুরেন ওইখান থেকে চলে যায় আর জো ইউনশিন কাছে আসে আর বলতে লাগে তোমাকে করে নিজেকে হার্ট করার কোনোই দরকার নেই। ইউনশিন বলে আমি আমার ভুলটাকে স্বীকার করছি আর এটাকে ঠিক করার জন্য একটা সুযোগ দাও। জো বলে এসব কিছু আমার জন্য ম্যাটার করে না আর এগুলো আমার জন্য ইম্পর্টেন্টও না, তাই তুমি এসব করা বন্ধ করো। ইউনশিন বলে তুমি কি জানো আমি কতগুলো বেলুনের দোকানে গিয়েছিলাম বেলুন নেওয়ার জন্য, আর ফুলের দোকানে গিয়েছিলাম ভালো ভালো ফুল নেওয়ার জন্য। এখন তো কেক নিয়ে এসে তুমি আমাকে ক্ষমা করে দাও। জো ওই কেকটাকে দেখে হাসে আর কেকটাকে খুলে তার হাতটা ম্যাঙ্গোর মধ্যে লাগিয়ে ইউনশিনকে দেখায়। এটা দেখে ইউনশিন অবাক হয়ে বলে তোমার হাত এমন কেন হলো? জো বলে হ্যাঁ আমার ম্যাঙ্গো থেকে অ্যালার্জি কি জানতে না? ইউনশিন বলে তুমি তো আমাকে এই ব্যাপারে কোনোদিন বলোইনি। এটাতে জো অবাক হয়ে বলে আমি বলিনি, আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি নিজেই ভুলে গিয়েছো। তোমার মনে হচ্ছে যে তোমার এই এফোর্ট গুলো অনেক বেশি, একদমই না। আমি যে এফোর্ট গুলো দিয়েছিলাম এগুলো তো এগুলোর সামনে কিছুই না। আর সে তার কেকটাকে ফেলে ওইখান থেকে যেতে লাগে আর ভাবে যে আজকের পরে আমার পুরো বিশ্বাস আছে যে সে আর কোনোদিনও আমার পিছনে আসবে না, কারণ আজকে আমি তাকে অনেক বেশি ইনসাল্ট করেছি আর তার এত বেশি ইগো যে সে কোনোদিনও আমার সঙ্গে কথা বলারও চেষ্টা করবে না। আর আমরা আলাদা ওয়ার্ল্ড থেকে বিলং করি, তাই আমাদের আর কোনোদিনও দেখা হবে না। তারপরে কেটে যায় আর জো বলছিল যে আমরা দুইটা লাইন যেটা একসঙ্গে চলে কিন্তু কোনোদিনও দেখা হয় না। একদিন সুরেন অসুস্থ ছিল, জো তাকে মেডিসিন ডেলিভারি করতে যায়। জো একটা খালি রাস্তা দিয়ে আসছিল, তখনই দুজন লোক তাকে ধরে ফেলে। ইউনশিন এসে তাকে সেভ করে। তখন ওই লোকেরা তাকে মারতে লাগে। ইউনশিন জোকে বলে তুমি তাড়াতাড়ি করে পুলিশকে কল করো, আর জো করতে লাগে। লোকেরা যখন বুঝতে পারে তারা ধরা খেয়ে যাবে তখন তারা ইউনশিনকে ছুরি মেরে ওইখান থেকে চলে যায়। পরের দিন আমরা জোকে দেখতে পাই সে সুরেং এর সঙ্গে ছিল আর বলে ডক্টর বলেছে যে পরের সপ্তাহে তোমাকে ডিসচার্জ দিয়ে দিবে। সুরেন বলে ভালোই হবে যদি আমি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাই। সে তাকে রেস্ট করতে বলে রুম থেকে বাইরে আসে। তখনই সে ইউনশিনকে দেখতে পায় যাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন জো নার্সকে জিজ্ঞাসা করে এই পার্সনটার নাম আর তার সঙ্গে কি হয়েছে। তখন নার্স তাকে বলতে লাগে দুজন
দুজন লোক তার উপরে আক্রমণ করেছে, এই জন্য তার এই অবস্থা। তার নাম ইউনশিন, তুমি কি তাকে চিনো? এটা বলে নার্স ভিতরে চলে যায়। একটু পরে সে বাইরে এসে বলে এখন সে ঠিক আছে। জো তার সঙ্গে দেখা করতে চায় আর তাকে বলে তুমি তো জানতে যে তাদের কাছে ছুরি আছে, তবুও তুমি কেন তাদের সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলে? ইউনশিন বলে হ্যাঁ, কিন্তু আমি তোমার জিনিসগুলোকে তো এইভাবেই চুরি হতে দিতে পারি না। যাও বলে এটা কোনো কোইন্সিডেন্স না, আর তুমি কি আমাকে ফলো করছিলে? ইউনশিন বলে যেখানে আমি ইন্টার্নশিপ করি ওই বিল্ডিংটা ওইখানে আমি তোমাকে যেতে দেখেছি, তাই তোমাকে ফলো করতে লেগেছিলাম। আমার মনে হয়নি যে তারা তোমাকে ধরে ফেলবে, আর আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। আর আমি এটাও জানতাম না যে তারা আমার উপরে আক্রমণ করবে আর তাদের কাছে ছুরি আছে, আর আমাদের ওয়ার্কিং আওয়ার তো সেম, তাই আমি সবসময় তোমাকে ফলো করি যাতে আমি তোমাকে সেফলি বাসার মধ্যে পৌঁছে দিতে পারি। জো বলে তুমি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছো, তবু আমি তোমার কাছে ফিরে আসবো না। ইউনশিন বলে আমি তোমাকে ফোর্স করতেও চাই না। জো বলে আমি তোমার প্যারেন্টসকে কল করে দিব। ইউনশিন এটার জন্য বারণ করে দেয় আর বলে তারা এখানে আসবে না, কারণ তারা অনেক বেশি বিজ। জোয়ের যাওয়ার পরে ওইখানে ম্যাং আসে আর তাকে বলতে লাগে তুমি জোয়ের পিঠে কেন পড়ে আছো, আর তোমার জীবন নিয়েও কোনো চিন্তাই করে না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সঙ্গে আসো, আমি তোমাকে দেখা। আর সে ইউনশিন এর সুরেং এর রুমের বাইরে আসে আর বলে তুমি তো ইনজেক্ট তার জন্য, আর সে এইখানে বসে এই ছেলের খেয়াল রাখছে। ইউনশিন দেখতে পায় যে জো তার হাত দিয়ে সুরেংকে ফল খাওয়াচ্ছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর ওইখান থেকে যেতে লাগে। জো তাকে দেখে বাইরে আসে আর বলে এখন তোমার ইঞ্জুরি ঠিক হয়নি, তুমি এইখানে কি করছিলে? ইউনশিন বলে হ্যাঁ, আমার ইঞ্জুরি এখনো ঠিক হয়নি, কিন্তু তুমি কোথায় ঘোরাঘুরি করছো? জো বলে আমার ফ্রেন্ড অসুস্থ আর আমি তার দেখাশোনা করছিলাম। আর তুমি এত বেশি কেন হচ্ছ? ম্যাংকে তো তোমার দেখাশোনা করার জন্য আমি ডেকে নিয়েছি। ম্যাং জোয়ের সঙ্গে বেদতমিজি করতে লাগে, তখন ইউনশিন ম্যাংয়ের উপরে রেগে যায়। ম্যাং বলে এইখানে তুমি আমাকে ইনসাল্ট করার জন্য ডেকেছো, আর তুমি তো এইটাই চাইতে। জো বলে এটা আমার না তোমার হবি, তাই এই দোষ আমার উপরে দেওয়া বন্ধ করো। ম্যাংয়ের যাওয়ার পরে জো ইউনশিনকে বলে এখনো তোমার ব্যথাটা আগের মতোই আছে, তুমি যদি ম্যাংকে তোমার কাছে না রাখতে চাও তাহলে আমি তোমার জন্য নার্স হায়ার করে দিই। তখন ইউনশিন তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু জো এমনটা হতে দেয় না। পরের দিন আমরা ম্যাংকে দেখতে পাই, সে অনেক বেশি রেগে ছিল আর তার বাবাকে কল করে বলে আমি আপনাকে একটা মেয়ের নাম পারি, ওই মেয়েটাকে আপনি ইউনিভার্সিটি থেকে বের করে দিন। তখন তার বাবা বলে ঠিক আছে। ম্যাং ভাবতে লাগে জো তুমি নিজেকে কি ভাবো যে তুমি আমার সঙ্গে কম্পিটিশন করতে পারবে? একটু পরে জো ম্যাংয়ের সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে তুমি আমাকে দেখা করার জন্য কেন রেখেছ? ম্যাং বলে আমি চাই যে ইউনশিনের থেকে সরে যাও। জো বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি না, সে আমার পিছনে পড়ে আছে। ম্যাং বলে হ্যাঁ আমি জানি, আর আমি চাই যে তুমি তাকে সবসময়ের জন্য ছেড়ে চলে যাও যাতে সে তোমাকে ভুলতে পারে। জো বলে তোমার অ্যাভারেজ কোথায় চলে গেছে আর তুমি তাকে নিজের দিকে আকর্ষণ করো, আর তুমি তো তার ছোটবেলার লাভ। ম্যাং তাকে এই কান্ট্রি ছেড়ে অন্য কান্ট্রিতে যেতে বলে, কিন্তু জো যাওয়ার থেকে বারণ করে দেয় আর মোবাইলের স্পিকার বাড়িয়ে বলে ইউন শুনে ফেলেছো তো, এখন তুমি ম্যাংয়ের সমস্যাগুলোকে সমাধান করো, আমাকে এইসব কিছুর মাঝখানে জড়ানোর কোনোই দরকার নেই। ইউনশিন বলে এটা তো তোমার কোনোই সমস্যা হবে না। জো কলটাকে রেখে বলে এখন হয়তো তুমি আমাকে আর দ্বিতীয়বার ডাকবে না। জোয়ের ওইখান থেকে যাওয়ার পরে ম্যাংয়ের গার্ডরা তার কাছে আসে আর তাকে বলতে লাগে আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে, কারণ আপনার বাবাই আমাদেরকে আর তারা তাকে তার সঙ্গে নিয়ে চলে যায়। অন্যদিকে ইউনশিন ইউনিভার্সিটিতে যায় যাতে জোয়ের কোনোই সমস্যা না হয়। ডিরেক্টর বলে আমরা তাকে রিপ্লেস করছি না। তখনই এখানে সুরেং আসে। ইউজেং বলতে লাগে তুমি কি জোয়ের জন্য এসেছো, কিন্তু তোমার দেরি হয়ে গেছে, আর আমি জোয়ের সমস্যাটাকে সমাধান করে দিয়েছি। আর সে সুরেং এর উপরে অনেক বেশি রেগে ছিল। সুরেং বলে তোমাদের পাস্টে যে রিলেশনশিপে ছিল, কিন্তু এখন এটাকে ভবিষ্যতে আনার কোনোই দরকার নেই, আর এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। এটাতে ইউশিং আরো বেশি রেগে যায়। সুরেং বলে এসব কিছু করে কিছুই পাবেন না। ইউশিং বলে আমরা আলাদা হয়ে গেছি, জো আমাকে অনেক বেশি ভালোবাসে। তখনই সে পাস্টের দিনগুলোর কথা মনে করতে লাগে যখন জো তার সঙ্গে ছিল আর তার খেয়াল রাখতো। সুরেং বলে তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কোন দিনে আপনার থেকে ব্রেকআপ নিয়ে নিতাম, কারণ তুমি কোনোদিনও জোকে ডিজার্ভ করতে না। তখনই এখানে জো আস আর ইউনশিনকে ওইখান থেকে যেতে বলে। ইউনশিন বলে আমি চলে যাব, তুমি আমাকে প্রমিস করো যে তুমি তার সঙ্গে কোনো রিলেশনশিপেই যাবে না। জো তাকে কিছুই বলে না, তখন ওইখান থেকে চলে যায় আর এই ব্যাপারগুলোকেই ভাবছিল। একটু পরে জো বাইরে আসে আর ইউনশিনকে তার সঙ্গে হাঁটতে যেতে বলে। ইউনশিনও এটার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে তারা হাঁটছিল। ইউনশিন একটা গাছ থেকে তাড়াতাড়ি করে ওই গাছের কাছে যায় আর তাকে বলতে লাগে
এই গাছটা একদমই এমন যেমনটা আমাদের ইউনিভার্সিটিতে ছিল, যেটার সামনে কাপড়রা কনফেস করে। তখন জো ওই গাছের কাছে চলে যায় আর ভাবতে লাগে এই গাছের কাছে দাঁড়িয়ে সে ইউনশিনকে প্রপোজ করেছিল। জো ইউনশিনকে বলে এখন গুড বাই বলার সময় এসে গেছে। ইউনশিন বলে তুমি অতীতে এমন ছিলে না। জো বলে তোমাকে পাস্টে থাকার দরকার নেই আর কোনোদিনও তুমি পাস্টে যেতেও পারবে না, তুমি এগোতে শিখো আর এখন আমি তোমাকে যা বলবো এটাই হবে। তখনই একজন ফটোগ্রাফার আসে আর বলে আপনারা কি ছবি তুলতে চান? তখন তারা দুজন ছবি তোলার জন্য রাজি হয়ে যায় আর ভাবতে লাগে এটা আমাদের গুড বাই পি। ছবি তোলার পরে ইউনশিন তাকে বলতে লাগে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? আর সে জোকে জড়িয়ে ধরেছিল। তারপরে জো ওইখান থেকে চলে যেতে লাগে আর ইউনশিন তাকে থামায় আর বলতে লাগে রাস্তার মধ্যে যাওয়ার সময় তুমি তোমার খেয়াল রাখবে, কারণ এইবার আর আমি তোমাকে ফলো করব না। জো হেসে তাকে বাই বাই বলে আর এগিয়ে গিয়ে ভাবতে লাগে 3 বছরের এই জার্নিটা আজকে শেষ হলো আর আমি যাকে অনেক বেশি ভালোবাসতাম সে তো কোনোদিনও আমাকে ভালোই বাসিনি। আজ 3 বছর পরে আমি আবারও একা হয়ে গেলাম এত বেশি চেষ্টা করার পরেও। এখন আমাকে এগিয়ে যেতে হবে আর মানুষকে এগিয়ে যাওয়া থেকে কিছুই থামাতে পারে না যদি সে তার লাইফের মধ্যে এগোতে চাইতো। অন্যদিকে ইউনশিন ভাবে কাউকে চুজ করা কষ্টের না, কিন্তু তার সঙ্গে সারাটা জীবন চলা অনেক বেশি কষ্টকর। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা পাস্টের মধ্যে আটকে যায়, কিন্তু তাদেরকে পাস্টের মধ্যে না আটকিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর সে নিজের আর্জদয়ের ছবিটাকে দেখে ভাবতে লাগে আমার মনে হচ্ছে যে আমি এই ছবির মধ্যেই ট্র্যাপ হয়ে গেছি আর আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।